নমস্কার। বাংলা স্ফিয়ারে রাত্রির ৮টায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এখন আপামর বাঙালির শুধু একটাই কামনা, সেটা হলো এই এসআইআর নামক উপদ্রবটা কবে শেষ হয়। দেখুন, যত খবর পড়ছি, যেখানে যত কিছু দেখছি, তার থেকে একেবারে অনিবার্যভাবে দুটো সিদ্ধান্তে আমরা আগেই উপনীত হয়ে গেছি। রোজ রোজ সেগুলোর পুনরুচ্চার ভালো লাগে না বলে আমি আর যাচ্ছি না। প্রথম কথা হলো, ভারতবর্ষের প্রজাতন্ত্রের ইতিহাসে সবচাইতে অদক্ষ এবং বলতে গেলে নপুংসক শ্রেণীর একজন চিফ ইলেকশন কমিশনার ভারতবর্ষের ভাগ্যে জুটেছে। এখন মুশকিল, একে তাড়ালে সহজে তাড়ানো যাবে না, যারা নিয়োগ করেছেন তারা তাড়াবেন না। ফলে এটা একরকম ভবিতব্য হিসেবে আমাদের কাছে এসে পৌঁছেছে। ২ নম্বর, এরা শুধু হুমকি দিতে জানে, কাজের কাজ কিচ্ছু করতে পারে না। প্রত্যহ একেবারে রুটিন মাফিক পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও এই এসআইআরকে কেন্দ্র করে ক্যাচাল হচ্ছে, মারপিট হচ্ছে, কোথাও মাইক্রো অবজারভার লাঞ্ছিত হচ্ছে, কোথাও ভিডিও, এখনও পর্যন্ত এসডিও বা তদূর্ধ্বে কোনো সরকারি কর্মচারীর হেনস্থা হওয়ার ঘটনা আমরা শুনিনি। এরই মধ্যে নির্বাচন কমিশন ১,৩৬,০০,০০০ লোকের নাম প্রকাশ করে দেওয়ার পরে একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি সময় মতো এই কাজটা শেষ হবে না? আর একবার যদি সময় মতো শেষ না হয়, তাহলে কি নির্বাচন পিছিয়ে যাবে? আর নির্বাচন যদি পিছিয়ে যায়, তাহলে কি অনিবার্যভাবে এই রাজ্যটা রাষ্ট্রপতি শাসনের দিকে এগোবে? দেখুন, এই জল্পনা নিরন্তর চলছে এবং এই জল্পনার একেবারে ১০০% সদুত্তর কারুর কাছে আছে বলে আমার মনে হয় না। কিন্তু একটা বিভ্রান্তি যেটা আমি দেখছি খুবই ব্যাপক, সেটাকে প্রথমে পরিষ্কার করা প্রয়োজন। প্রথম কথা, ৭ই ফেব্রুয়ারির মধ্যে এই এসআইআরের গোটা প্রক্রিয়াটা শেষ করার কথা। ১৪ই ফেব্রুয়ারি পূর্ব নির্ঘণ্ট অনুসারে ভোটার তালিকা প্রকাশিত হবে, এটাই নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের গুঁতোকে সহসা ১,৩৬,০০,০০০ লোকের নাম সব ক্যাটেগরি মিলিয়ে প্রকাশিত হওয়ার পর লোকের মনে হচ্ছে যে ওরে বাবা, এত লোককে ডেকে তাদের শুনানি করে তাদের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে সেই ডকুমেন্টগুলো আবার ভেরিফাই করে কি করে ৭ই ফেব্রুয়ারির মধ্যে কাজটা নির্বাচন কমিশন সম্পন্ন করবে? তাহলে কি নির্বাচন কমিশনেরও মতলব হলো টানা নানা করে এই প্রক্রিয়াটাকে যতটা পারা যায় বিলম্বিত করা, এবং তারা শেষ পর্যন্ত হাত তুলে দিয়ে বলবে আমরা তো পারলাম না, পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক শান্তিপূর্ণভাবে এসআইআর করার অনুকূল নয়, অতএব আমরা রাম রাম করে সরে যাচ্ছি। দেখুন, এই বিভ্রান্তির কোনো যথাযথ কারণ আছে বলে আমি মনে করি না। এই যে ১,৩৬,০০,০০০ লোকের নাম, সেটা অবশ্য ১.৫ কোটিও হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। নির্বাচন কমিশন হঠাৎ করে প্রকাশ করলো কেন? করতো না যদি না সুপ্রিম কোর্ট তাদেরকে সেই মতো নির্দেশ দিত। আপনারা যদি সেদিনের শুনানি পর্বটা একটু মন দিয়ে শোনেন এবং তারপরে প্রধান বিচারপতি সূর্যকান্ত যে অর্ডারটা ডিকটেট করেছিলেন সেই অর্ডারটা একবার পড়ে দেখেন, তাহলে তাতে কি বলা হয়েছিল? তাতে বলা হয়েছিল এই এসআইআর প্রক্রিয়াটাকে একেবারে ট্রান্সপারেন্ট এবং রিলায়েবল করে তুলতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন এমন কিছু করতে পারবে না যা নিয়ে মানুষের মনে এক ছটাকও সন্দেহের অবকাশ আছে। এখন ইচ্ছে করলে নির্বাচন কমিশন শুধু এই তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যারা এসেছেন
তাদের নাম প্রকাশ করেই ক্ষান্ত হতে পারত। কিন্তু হঠাৎ করে মোর লয়াল দ্যান দ্য কিং সাজতে গিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সুপ্রিম কোর্ট যখন আমাদের পুরোপুরি ট্রান্সপারেন্ট অ্যান্ড ক্রেডিবল এক্সারসাইজ করতে বলেছে, তখন আমরা সমস্ত নাম টাঙিয়ে দেব। নাম টাঙিয়ে দেওয়া মানেই কি এদের সকলকে শুনানিতে ডাকা? আদৌ নয়। দেখুন, ইতিমধ্যেই 58 লক্ষ নাম বাদ চলে গেছে। এই 1,36,00,000-এর মধ্যে সেই 58 লক্ষও আছেন। এরপরে গেল 31 লক্ষ। 31 লক্ষ যাদের ম্যাপিংয়ের 2002-এর সঙ্গে ম্যাপিংয়ে সমস্যা ছিল, সেই পর্বও শেষ হয়ে গেছে, যার মধ্যে আমি ছিলাম, হয়তো আরও অনেকে ছিলেন। তাহলে গল্পটা কি দাঁড়ালো? 58 প্লাস 31, 68, 78, 88, 89। 89 লক্ষ শুনানি করার কোনো প্রশ্ন নেই, শুনানির প্রক্রিয়া শেষ। তাহলে যা বাকি রইল সেটা 1,50,000 মতো। এই 1,50,000-এর মধ্যে আমি নির্বাচন কমিশনে খবর নিয়ে দেখলাম প্রায় অর্ধেকের লজিক্যাল ডিসক্রিপেন্সির শুনানিও শেষ হয়ে গেছে। যেটা এখনো পর্যন্ত অসমাপ্ত সেটা হলো এই ম্যাপিংয়ের ক্ষেত্রে অথবা এই লজিক্যাল ডিসক্রিমিনেশনের ক্ষেত্রে আমরা যেসব ডকুমেন্ট জমা দিয়েছি সেই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করে এখনো পর্যন্ত সবকটা ইআরওদের কাছে ফিরে এসেছে বলে মনে হয় না। সুতরাং বিলম্ব যদি কোথাও হয় তাহলে এই ভেরিফিকেশনের স্টেজেই হচ্ছে। তাহলে গল্পটা দাঁড়ায় কি, 1,36,00,000 থেকে যদি আপনি সরাসরি 58 প্লাস 31 অর্থাৎ ওই আবার যেটা বললাম 89 লক্ষ লোকের নাম বাদ দেন, তাহলে বাকি থাকে কত? আপনারা চট করে হিসেব করুন। 36 আর এখানে 11 মানে 47 লাখ। এই 47 লাখের মধ্যেও আবার 25% শুনানি যদি ইতিমধ্যেই ওভার হয়ে গিয়ে থাকে, তাহলে বাকি থাকে কত? 23.5 লাখ। 23.5 লাখ লোকের শুনানি পর্ব শেষ করা কি নির্বাচন কমিশনের পক্ষে আগামী 7ই ফেব্রুয়ারির মধ্যে শেষ করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, কিন্তু জিনিসটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেন 1,36,00,000 লোককে আবার শুনানিতে ডাকা হবে। এই তো সেদিনই এই দলের যুবরাজ, তিনি কোথা থেকে এইসব তথ্য পান আমি জানি না, আইপ্যাক ঠিকঠাক তাকে খবর দেয় কি দেয় না, তিনি বলে দিলেন আমাদের পৌঁছতে হবে 1,36,00,000 ভোটারের প্রত্যেকের বাড়িতে। পৌঁছতে পারেন, আপনাদের লোক লস্কর কম নেই, পৌঁছে এক গ্লাস জল খেয়ে চলে আসবেন। কেননা 23-24 লক্ষ লোকের বাইরে একজনকেও কিন্তু নতুন করে শুনানিতে ডাকার কোনো প্রশ্ন নেই। সুতরাং নির্বাচন কমিশন একটা সার্বিক তালিকা ঝুলিয়ে দিয়েছে বলেই এই শুনানি পর্ব ব্যাহত হবে বা বিলম্বিত হবে, এটা এই দুটোর সঙ্গে কোনো সংযোগ নেই। এখন এই 1,36,00,000 মধ্যে কে কে আছে? ওই যে ASDD অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অ্যান্ড ডুপ্লিকেট, সেই খাতে আছে 58, আগেই বললাম। আর 31 লাখ হচ্ছে যাদের কি বলে ম্যাপিংটা হচ্ছে না, অর্থাৎ 2002-এ তাদের নাম নেই, কিংবা তার অ্যানসেস্টার কারুর বাপ ঠাকুরদা এদের কারুরই নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ওই বার্থ সার্টিফিকেট এটসেট্রা নিয়ে তারা পৌঁছলেই নাম আবার চূড়ান্ত ভোটার তালিকায় উঠে যাবে। এখনও পর্যন্ত আমার কাছে যা খবর, যদিও ভেরিফিকেশন স্টেজ চূড়ান্ত হয়নি, এদের মধ্যে বড়জোর 10, 11, 12% শেষ পর্যন্ত তাদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে না।
কেন না অন্তত 10% নোটিশ পেয়েও এই ক্যাটেগরিতে অর্থাৎ ম্যাপিংয়ের ক্যাটেগরিতে শুনানিতে উপস্থিতই হননি। অর্থাৎ তারা জানেন শুনানিতে উপস্থিত হলে এবং রাইট ডকুমেন্ট দিয়ে কনভিন্স করতে না পারলে বা অযথা ফলস ডকুমেন্ট জারি করলে তাদের কপালে খুব দুঃখ আছে। অতএব আপনি বাঁচলে বাপের নাম, ও টিএমসি নেতারা যতই চেঁচাক, আমি বাবা আমার জীবন সংসার বিপন্ন করব না, আমি যাবই না। সুতরাং 11-12% তারা আসেননি। 31 লাখের মধ্যে তার মানে দাঁড়ায় 3 থেকে 3.5 লক্ষ লোক এমনিতেই বাদ চলে যাবেন। এরপরে যে উদ্বৃত্ত অংশটা থাকলো ধরুন 28 বা 27.5 লাখ, তাদের মধ্যে কতজন বাদ যাবেন সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তাহলে গল্পটা দাঁড়ায় 58 + 3 61 লাখ লোকের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে 2026-এ যার ভিত্তিতে ভোট হবে অনিবার্যভাবে বাদ যাবে। তাহলে বাকি রইল এই লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে প্রায় 94 লাখ লোককে ডাকা হচ্ছে বা ডাকার কথা, তাদের মধ্যে 50 লাখের বেশি হচ্ছে অকারণে ডাকা হচ্ছে, যে জন্য আমি শুধু নই, গোটা বাংলা আজকে উত্তাল। বাপের নামের সঙ্গে ছেলের নাম অথবা পদবি মিলছে না। চট্টোপাধ্যায় আমি, আমার বাবা সুনীল চ্যাটার্জি লিখতেন। আচ্ছা, আমি কি আমার বাবার ছেলে? এই একই জিনিস দত্ত এমন একটা টাইটেল, কেউ লেখে ডাট, কেউ লেখে DUTTA, কেউ আবার অন্য কিছু লেখে। আর বন্দ্যোপাধ্যায় টাইটেলটা নিয়ে তো সাংঘাতিক গণ্ডগোল। কেউ লেখে বন্দ্যোপাধ্যায়, কেউ লেখে ব্যানার্জি। সেই ব্যানার্জির বানানেও আবার নানা রকম ছলাকলা আছে। কেউ একটা এন লেখে, আমাদের মুখ্যমন্ত্রী লেখেন বোধহয়, কেউ ডবল এন লেখে। আবার এক ধরনের অ্যাংলো স্যাক্সন বাঙালি আছেন যারা উমেশচন্দ্র ব্যানার্জির স্টাইলে নিজেদের ব্যানার্জি বলে পরিচয় দিতে খুব পছন্দ করেন। এবার ভোটার লিস্টে যদি দেখা যায় যে পুত্রের নাম বন্দ্যোপাধ্যায়, বাবার নাম ব্যানার্জি, তাহলে সে ডাক পাবে। কেন পাবে? এটা হচ্ছে আমাদের একটা মর্কট মূর্খ নির্বাচন কমিশনের নিজস্ব গাফিলতির ফল। এটা একেবারেই এলিমিনেশন স্টেজে বন্ধ করে দেওয়া যেত যদি এই ধরনের সোকল লজিক্যাল ডিসক্রিপেন্সি কার ক্ষেত্রে হয়েছে তাদের বাড়ির দরজায় করা নেলে সংশ্লিষ্ট বিএলওরাই এটাকে কারেক্ট করে দিতেন। সেটাই হতো সবচেয়ে সহজ পথ। এবং সেটা হলে কিন্তু পশ্চিমবঙ্গের SIR নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বাবার নাম, ঠাকুরদার নাম, তার সঙ্গে মিলছে কি মিলছে না, এই যে একটা উটকো ঝামেলা পশ্চিমবঙ্গকে গ্রাস করেছে এবং কিছু দুর্বৃত্ত এই সুযোগ নিয়ে তাদের হাত মস্কো করে নিচ্ছে, কখনো বিডিওর অফিস ভাঙছে, কখনো মাইক্রো অবজারভারকে সজোরে চড়থাপ্পড় মারছে, এই ঘটনাগুলো অ্যাভয়েড করা যেত। সুতরাং আজকের পশ্চিমবঙ্গের অশান্তিটা অনেকটা CEC অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সেলফ ইনফ্লিক্টেড ইনজুরি, এবং আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাসুল গুনতে হচ্ছে। আমি জানি না এর পরের দিন যখন সুপ্রিম কোর্টে আবার শুনানি হবে, সেদিনকে কেউ এই পয়েন্টটা মহামান্য বিচারপতিদের কাছে প্রেজেন্ট করবেন কি করবেন না, যে একটা নির্বাচন কমিশন তাদের একটা সাংবিধানিক ক্ষমতা আছে বলেই তারা একটা রাজ্যের 40-50 লোককে অকারণে হেনস্থা করতে পারে এবং করলে তার কোনো প্রতিকার থাকবে না। এটা হতে পারে নাকি? সুতরাং একবার যদি প্রসঙ্গটা উত্থাপিত হয়, তারপর দেখা যাবে সুপ্রিম কোর্ট কি বলছে বা না বলছে। যতক্ষণ না এটা উত্থাপিত হচ্ছে বোঝা যাচ্ছে না। অতএব যদি পরিশেষে আমাকে এর সামারি করতে হয়, তাহলে 1 নম্বর হচ্ছে এই যে 1 কোটি
36 লক্ষ লোক যাদের নাম টাঙিয়ে দেওয়া হয়েছে, তাদের মধ্যে 89 প্লাস অন্তত 20, 1,07,8 লোকের শুনানি পর্ব শেষ হয়ে গেছে। সুতরাং বাকি যে অংশটুকু থাকলো আগামী কয়েকদিনের মধ্যে তাদের শুনানি হবে। 7 তারিখের জায়গায় বড়জোর 14 তারিখ পর্যন্ত ইলেকশন কমিশন এই ডেট এক্সটেন্ড করতে পারে, কিন্তু তার বেশি প্রয়োজন আছে বলে আমার অন্তত গোদা বুদ্ধিতে মনে হচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে এই সময়টুকুতে এই যা অবশিষ্ট আছে তাদের শুনানি শেষ করার পক্ষে যথেষ্ট। যেমন আপনাদের বলছি, এই শুনানির ক্ষেত্রেও কিন্তু আমাদের এই রাজ্যের মধ্যে একটা আঞ্চলিক ভ্যারিয়েশন আছে। যেমন ধরুন, উত্তরবঙ্গে শুনানির কাজ এ মাসের শেষে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আমাদের ইলেকশন কমিশনের যেসব অবজারভার উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘুরে 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 তথ্য সংগ্রহ করেছেন, তারা সবাই মোটামুটি এ ব্যাপারে নিশ্চিন্ত। দক্ষিণবঙ্গ নিয়েই ক্যাঁচাল। অতএব দক্ষিণবঙ্গে এইটা হয়তো একটুখানি সময় লাগলেও লাগতে পারে, কিন্তু এমন কিছু বিপর্যয় ঘটেনি যার জন্যে শুনানির দিন পিছবে এবং তার সঙ্গে গোটা ভোটের প্রক্রিয়া পিছাবে এবং তারপরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তারপরে আর কি হবে আমি এত কষ্টকল্পিত একটা চিত্র আপনাদের সামনে আঁকতে পারছি না। খালি কায়মনো বাক্যে আরও 10 জন শুভাকাঙ্ক্ষী বাঙালির মতো আমিও কামনা করছি যে বাবা, এই উপদ্রব এবার ঘাট থেকে নামুক। একবার এটা ঘাট থেকে নামলে আমরা যে সমষ্টিগত শ্বাস ফেলব, যেহেতু আমাদের দীর্ঘশ্বাসের কোনো মূল্য নেই, অতএব স্বস্তির নিঃশ্বাসটুকু ফেলার মতো অধিকার তো আমাদের আছেই। আমরা এতই হতভাগ্য যে আমাদের প্রতিবাদ যথাস্থানে পৌঁছয় না, পৌঁছলেও কোনো গুরুত্ব পায় না, কিংবা গুরুত্ব যদি ভুল করে পায় তাহলে সে ফাইল দূরে সরিয়ে রাখা হয়। ভালো থাকবেন, নমস্কার। ফিরে আসছি রাত্রি 9টায়।